সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। বেশ কয়েকদিন পর তোমাদের চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ইতিমধ্যে তোমরা বেশ কয়েকটি ক্লাস পেয়েছো। আমি যে পেপারটি পড়াই, পেপারটির নাম হলো বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। আমি এই পেপারটি সম্পর্কে তোমাদের বিস্তারিত বলেছি। এটা এমন একটি পেপার যে পেপারটা তোমাদের এই সময়ে তোমাদের শিক্ষাবর্ষের শেষ বর্ষে এটা তোমরা পড়ছো এবং এটা তোমাদের খুবই কার্যকরী একটা পেপার। এই কারণেই যে এক্ষেত্রে একটু ভালোভাবে পড়লে তুমি একটা ভালো নাম্বার এখানে ক্যারি করতে পারবে। পাশাপাশি খুব শীঘ্রই তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদেরকে অবতীর্ণ হতে হবে। সেটার একটা প্রস্তুতি আশা রাখি তোমাদের এর মধ্য থেকে হয়ে যাবে। তো এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হলো যে কয়টা টপিক আলোচনা করা হয়েছে সেটা আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। কারণ বারবার করে আমি একটা কথা প্রায় প্রতি ক্লাসেই তোমাদেরকে বলি যে এই করোনা ভাইরাসের জন্য আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতি হয়তো খুব শীঘ্রই আমরা ওভারকাম করব, আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরব, কিন্তু সময় কিন্তু থেমে থাকবে না। কারণ শিক্ষা কার্যক্রম শুরু হলে হয়তো তোমাদের পরীক্ষা খুব দ্রুত শুরু হয়ে যাবে। কাজেই আমি তোমাদের প্রত্যেকের কাছে আবার অনুরোধ করছি যে তোমরা আর একটু সময় নষ্ট না করে অনলাইনে যে ক্লাসগুলি চলছে, ঢাকা কলেজ কর্তৃপক্ষ যে খুব প্রশংসনীয় যে উদ্যোগটি গ্রহণ করেছে, সেই উদ্যোগটিকে তোমরা পুরোপুরিভাবে কাজে লাগাবে। এবং আমি যেটা বলে থাকি যে একটা ক্লাসে কি হয়, আমরা তো স্বাভাবিক যখন কলেজে ক্লাস নেই 45-50 মিনিট আমরা ক্লাস নেই। তো এখানে আমাদের একটু ছোট করে নিতে হয়, কারণ তোমাদের ডাউনলোড করতে হয়, অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায় অনলাইনে। তো এই অল্প সময়ে আমরা একটা বিষয়ের শুধু তোমার কি করতে পারি, শুধু আউটলাইনগুলি বা গাইডলাইন বলতে যেটা বোঝায় সেটা তোমাদেরকে আমরা মনে করিয়ে দিই বা ধরিয়ে দিই। তো বিস্তারিতভাবে যে আলোচনাটা করা সেটা কিন্তু তোমাদেরকেই করতে হবে এবং বিস্তারিতভাবে নোট করা, বিস্তারিতভাবে বিষয়গুলিকে অনুধাবন করে নিজের মধ্যে ধারণ করা, এটা তোমাদেরকে করতে হবে। আর প্রসঙ্গক্রমে আমি যে কথাটি বলতে চাই যে তোমরা চতুর্থ বর্ষের শিক্ষার্থী, তোমরা প্রায় শিক্ষার শেষ পর্যায়ে। তো আমি কখনোই চাইবো না যে আমার ছাত্ররা একটা সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা গ্রহণ করুক। আমি চাইবো, আমার প্রত্যাশা প্রত্যেকের কাছে, যে প্রত্যেকেই তোমরা জীবনমুখী শিক্ষাটা গ্রহণ করবে। আমরা শিক্ষা গ্রহণ করছি কিন্তু জীবনের কোনো কাজে আমরা লাগাতে পারছি না, এই শিক্ষাটা আসলে শিক্ষা না। তো কি করতে হবে, এই যে কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে আমাদের ভালো কিছু শিখতে হবে। আজকে আমি তোমাদেরকে যখন আজকে টপিকটা আলোচনা করব, ক্ষুদ্র রাষ্ট্র বৃহৎ রাষ্ট্র, তখনও আসবে যে কোনো ক্ষমতা, কোনো কিছুই চিরস্থায়ী না। মানুষকে মনের দিক থেকে শক্তি অর্জন করে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হয়। যে বিশ্ববাসী কোনো দিন কখনো কল্পনা করেনি যে এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে, কিন্তু এসেছে এবং আমরা সেটা উত্তরণের চেষ্টাও সর্বতোভাবে করছি। যে যার অবস্থান থেকে প্রত্যেকেই আমরা চেষ্টা করছি যে কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়। কিন্তু যারা চলে গেল পৃথিবী ছেড়ে, তাদের পরিবারগুলির কথা ভাবো, তারা কিভাবে, তারা যতদিন পৃথিবীতে থাকবে তারা কিন্তু এই ভয়াবহতাটা কোনোদিন ভুলতে পারবে না। যেমন মুক্তিযুদ্ধে যারা কাছের মানুষকে হারিয়েছে তারাই মুক্তিযুদ্ধের মর্মটা বোঝে। আমরা মর্ম বোঝার চেষ্টা করি কিন্তু আমরা সেই পর্যায়ে যেতে পারবো না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা তো সেই দিক থেকে অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি যে আমরা এখনো মোটামুটি সুস্থ আছি, মোটামুটিভাবে আমরা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজে তোমাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে দার্শনিকদের জীবনী তোমরা পড়েছো সেই প্রথম বর্ষ থেকে, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, হবস, লক, রুশো, এরকম অসংখ্য রাষ্ট্র দার্শনিকদের মূল যে বক্তব্য, সব কিছু তোমাদের হুবহু মুখস্থ সব কিছু পড়ার কথা আমি বলছি না, মূল যে সার কথা, মূল যে বক্তব্য, সেই একটা লাইন করে যদি প্রত্যেক দার্শনিকের মূল যে স্লোগান সেটা যদি নিজের মধ্যে যদি তুমি বিশ্বাস করো,
যদি তুমি নিজের মধ্যে ধারণ করতে পারো এবং সেই ধারণ করাটাকে তুমি যদি প্রতিনিয়ত কাজে লাগানোর চেষ্টা করো, তাহলে আমি মনে করি আমাদের জীবনটা খুব সুন্দর হবে। কারণ জীবন তো একটাই, এই জীবনটাকে কে কিভাবে আমরা উদযাপন করব সেটা প্রত্যেকের উপরে আলাদা আলাদাভাবে নির্ভর করে। সমস্যা থাকবে, অসুখ বিসুখ থাকবে, বিভিন্ন ধরনের, তুমি যতদিন বাঁচবে ততদিন ক্রাইসিস থাকবে। তার মানে কি, কিছু মানুষ আছে দেখবে যখন তুমি যে অবস্থায় থাকো জিজ্ঞেস করে দেখবে যে কেমন আছেন বা কেমন আছো, এই তো আছি, চলে যাচ্ছে। কেন ভাই, কেন চলে যাবে? আমরা একটু বলি ভেতর থেকে, আমরা একটু উপলব্ধি করি যে আমরা ভালো আছি। এখন আমি যেটা মনে করি যে এখন করোনামুক্ত থাকা মানেই সবচেয়ে ভালো থাকা। কাজে আমরা আজকে পর্যন্ত আমরা সেই সৌভাগ্যের অধিকারী, কালকের কথা আমরা জানি না, কাজে এইটুক তো আমরা উদযাপন করতেই পারি। তো আসো আমরা আজকের আলোচনায় প্রবেশ করি। সেটা হলো, আমরা যেটুকু আলোচনা আগে হয়েছে যে পররাষ্ট্রনীতি এই বৈদেশিক সম্পর্কের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির মধ্যে তোমরা পড়েছো, তোমরা জানতে, তারপরেও বিস্তারিতভাবে পড়েছো পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায়, পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যসমূহ কী কী, পররাষ্ট্রনীতির নির্ধারকসমূহ কী কী। আবার আলাদাভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য কী, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি কীভাবে পররাষ্ট্রনীতি মেনটেন করে আসছে। কারণ আমি তোমাদেরকে বলেছি যে আমরা বহুদলীয় গণতান্ত্রিক দেশ, আমাদের অনেক রাজনৈতিক দল, এবং যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসীন করে তারা সেই অনুযায়ী পররাষ্ট্রনীতির ধরনটা পরিবর্তন করে নেয়। তো আমরা এটা বিস্তারিতভাবে পড়েছি, আরও পড়েছি বাংলাদেশের অভ্যুদয়ে বিভিন্ন রাষ্ট্রের ভূমিকা। কারণ যে কোনো রাষ্ট্রই স্বাধীন হতে গেলে অন্য রাষ্ট্রের সহযোগিতা ছাড়া কখনোই স্বাধীন হওয়া সম্ভব নয়। আমরা বিস্তারিতভাবে পড়েছি কোন কোন রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করেছে, কোন কোন রাষ্ট্র আমাদেরকে অসহযোগিতা করেছে। তো বিষয় হলো যে ব্যক্তি জীবনেও যেরকম একা থাকা সম্ভব না, আমরা বলছি যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ স্বাধীন স্বতন্ত্র, কিন্তু তারপরে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা একে অপরের উপর নির্ভরশীল। ঠিক রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, রাষ্ট্র প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো ক্ষুদ্র রাষ্ট্র। ক্ষুদ্র রাষ্ট্র আমরা বলতে কি বুঝছি? সাধারণভাবে মনে হয় যে আয়তনে যে রাষ্ট্র ক্ষুদ্র সেটাই হয়তো ক্ষুদ্র রাষ্ট্র। না, আয়তনে ক্ষুদ্র হলেই সেটা ক্ষুদ্র রাষ্ট্র না। ক্ষুদ্র রাষ্ট্র হলো সার্বিক ক্ষমতার মূল্যায়নে, যে সার্বিক অনেক বেশি ক্ষমতা যাদের আছে, ক্ষমতা অ্যাপ্লাই করার ক্ষমতা আছে, যাদেরকে ছোটোখাটো প্রয়োজনে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হতে হয় না, মানে নিজেরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে বিভিন্ন সেক্টরে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে, সামরিক দিক থেকে বিভিন্নভাবে যারা মানে নিজেদের প্রয়োজনটা মিটিয়ে আরও অন্যদিকে সহযোগিতা করতে পারে, এরাই হলো ক্ষুদ্র রাষ্ট্রের বিপরীত। তাহলে ক্ষুদ্র রাষ্ট্র কি? তাহলে ক্ষুদ্র রাষ্ট্র হলো যে রাষ্ট্রের মানে ক্ষমতার দিক থেকে যে রাষ্ট্র একটু দুর্বল, একটু পিছিয়ে আছে, সেটাই হলো ক্ষুদ্র রাষ্ট্র। তো আমরা দেখি যে শক্তির মানদণ্ডে, তাহলে শক্তির মানদণ্ড দিয়েই কিন্তু এই রাষ্ট্রের বিভাজনটা হচ্ছে। এই কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রকে শক্তির মানদণ্ডের মাধ্যমে। সেটা হলো মহাশক্তিধর রাষ্ট্র, বৃহৎ শক্তি, মাঝারি শক্তি, ক্ষুদ্র শক্তি। তো যে কথাটা আমরা বলছিলাম যে প্রসঙ্গক্রমে, যে একজন মানুষ কি হয় যখন মানে সে একটা অনেক ক্ষমতাশালী হয়ে যায়, মনে করো মন্ত্রী বা আরও অন্যান্য বিভিন্ন সেক্টরের কথা বলছি, তখন কি হয় সে ভুলে যায় যে এটা খুব ক্ষণস্থায়ী, এই চেয়ারটা খুব অল্প কয়েকদিনের জন্য মানুষকে সেবা দেবার জন্য। সে তখন কি হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, যে তার আচার আচরণ তাকে চেনাই যায় না, তার কাছের মানুষ, তার আত্মীয় স্বজন, ব্যতিক্রম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি। কিন্তু সে ভুলে যায় ওই অল্প সময়ের জন্য যে এই ক্ষমতাটা আমার চিরদিন থাকবে না। তো আমি আন্তর্জাতিক রাজনীতি পড়ানোর ক্ষেত্রে, তোমরা যারা আমার ক্লাস করেছো জানো, আমি আমেরিকার প্রসঙ্গ আসলে যে আমাদের কি, তোমাদের যদি আমি এখন জিজ্ঞেস করি যে তোমাদের সফটওয়্যার দেশ কোনটি, তোমরা বলবে আমেরিকা। তো আমি সবসময় বলতাম যে এই যে আমেরিকা এত মানে এককভাবে পরাশক্তি হিসেবে সমগ্র বিশ্বকে দাবিয়ে বেড়াচ্ছে, জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে, সেই আমেরিকাও যে একদিন মানে একটু ধাক্কা খাবে না বা আমেরিকার এই ক্ষমতা থেকেও বিচ্যুতি ঘটবে না, সেটা কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। কিন্তু আমেরিকা মনে করছে যে
তাদের এই ক্ষমতা মনে হয় চিরস্থায়ী। তো যাই হোক, এই যে মানে উদাহরণ হিসেবে দিচ্ছি, মানে আমরা খুশি হচ্ছি না, সেটা হলো যে এই যে করোনা ভাইরাসে আমেরিকার মতো একজন মহাশক্তিশালী রাষ্ট্র যে বিশ্বকে দাবিয়ে বেড়ায়, সেই করোনা ভাইরাস কিন্তু এই মহাশক্তিধর রাষ্ট্রের সবচেয়ে বেশি মানে আক্রান্ত করেছে, সবচেয়ে বেশি তারা পর্যুদস্ত বলতে আমরা যেটা বুঝি যে তারা অসহায়ত্ব মেনে নিয়েছে, যে যে হারে মানুষ মারা গিয়েছে এবং তাদের যে অবস্থা, এবং তাদের সব দিক থেকে তারা অনেক বেশি আধুনিক। তারা হয়তো আবার ওভারকাম করবে, কিন্তু যে মানুষগুলি পৃথিবী ছেড়ে চলে গেল, কোনো শক্তি দিয়েই তো সেই মানুষগুলিকে আর ফিরিয়ে আনা সম্ভব না। কাজেই আমি যেটা বলতে চাচ্ছি, মূল মেসেজটা হলো যে আমরা ক্ষমতা, ঠিক আছে, আমরা ক্ষমতা উপভোগ করব, ক্ষমতাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করব, কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনো করব না। তাহলে আমরা দেখলাম যে তাহলে মহাশক্তিধর রাষ্ট্র বলতে আমরা বুঝতেই পারছি বৃহৎ শক্তি, মাঝারি শক্তি, ক্ষুদ্র। তো তোমাদের হোমওয়ার্কটা থাকবে, আমি চাইবো যে আমি যে গাইডলাইনগুলি দিচ্ছি এই বিষয়গুলি তোমরা নিজেরা স্টাডি করবে, নিজেরা বিস্তারিত পড়বে। আমি খুব সংক্ষেপ করে তোমাদেরকে পড়াই। তো এই জিনিসগুলি প্রত্যেকটা রাষ্ট্রের 2-3টে করে উদাহরণ তোমরা টানবে। আমি এখন বলে দিতে পারি, কিন্তু আমি বলবো না। আমি চাই তোমরা একটু বিষয়গুলি নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করো একটু, আর যেদিন যে টপিকটা পড়াচ্ছে ওই দিন তোমরা সাথে সাথে বিষয়গুলি নোট করে ফেলবে। 2-3টা বই নিবে, ইন্টারনেট ঘাঁটবে, যত তথ্য দিতে পারবে তত কিন্তু তোমার উত্তরটা সমৃদ্ধ হবে। তাহলে এখন আমরা আসি যে এই যে ক্ষুদ্র রাষ্ট্রের কথা বললাম, তাহলে যে আয়তনের দিক থেকে ভ্যাটিকান সিটি সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র, তার মানে ভ্যাটিকান সিটিকেই আমরা বলতে পারবো না এটা সবচেয়ে দুর্বল রাষ্ট্র, নট লাইক দ্যাট। আবার রাশিয়া আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। যে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল 1991, তখনও কিন্তু কেউ জানতো না। দুইটা পরাশক্তি তখন মানে পাশাপাশি বিশ্বকে দাবিয়ে বেড়াচ্ছিল, একটাকে মানে ভয় দেখানোর জন্য আরেকটা ছিল। 1991 সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে এখন একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে দাবিয়ে বেড়াচ্ছে। তো আমরা চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটু মনে করুক যে কোনো কিছুই চিরস্থায়ী না। তো এটাই। আর এখন আমরা দেখি ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ, যে কী কী বৈশিষ্ট্য থাকলে আমরা একটা রাষ্ট্রকে ক্ষুদ্র রাষ্ট্র বলতে পারি। সেটা হলো পরনির্ভরশীলতা, অনুন্নত অর্থনীতি, দুর্বল সামরিক কৌশল, শক্তিশালী বহিরাষ্ট্রের হস্তক্ষেপ, কূটনীতির গুণগত মানের অভাব, সীমিত যুদ্ধ ক্ষমতা, দারিদ্রতা, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। তোমরা ইচ্ছে করলে আরও পয়েন্টস বাড়াতে পারো। আমি যে কয়েকটা ইম্পর্টেন্ট মনে করেছি সেগুলিকে আমি নোট করে নিয়েছি। কারণ কি, তুমি যখন এই পুরো প্রশ্নটা লিখবে, প্রশ্ন কি থাকবে যে ক্ষুদ্র রাষ্ট্র বলতে কি বুঝো, ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। যদি সহজভাবে এই কোশ্চেনটা থাকে, আর যদি এই কোশ্চেন নাও থাকে, তোমাদের বিভিন্ন অন্যভাবে এই প্রশ্নটা থাকতে পারে, তখন তোমরা কি করবে, ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা তোমাদেরকে দিতে হবে, কয়েকজন রাষ্ট্র দার্শনিকের সংজ্ঞা দিতে হবে, সাধারণ সংজ্ঞা দিতে হবে, এরপরে বৈশিষ্ট্য লিখে তোমাদেরকে একটা কনক্লুশন টানতে হবে। কাজেই আমি যে কথাটা বারবার প্রতি ক্লাসে তোমাদেরকে মনে করে দিই, তোমাদের প্রাইম ডিউটি, প্রধান কাজ হলো পরীক্ষার সময় পুরো প্রশ্নের উত্তর শেষ করা। কারণ একটা প্রশ্ন ভালো লিখতে গিয়ে আরেকটা প্রশ্ন যদি টাচ করতে না পারো, সেটা কিন্তু কভার করতে পারবে না। তো এই বৈশিষ্ট্যগুলি তোমরা কি করতে পারো, 20টাও লিখতে পারো, কিন্তু মূল কথা হলো তোমাদেরকে বাকি প্রশ্নগুলি মাথায় রাখতে হবে। তো এই কয়টাই আমার কাছে মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যদি মনে করো যে না সব কিছু আনসার করে তোমরা আরও কয়েকটা প্রশ্ন বাড়াতে পারো, পয়েন্টস বাড়াতে পারবে, তোমরা এটাকে 10টা-12টা করতে পারো। তো এই পয়েন্টসগুলি আমি একটু ছোট্ট ছোট্ট করে আলোচনা করছি, কারণ এগুলো খুবই সহজ, একবার দেখলেই তোমরা পারবে। তারপর আমি বলছি পরনির্ভরশীলতা। এখন দেখো যে সেটা হলো ব্যক্তি ক্ষেত্রে, যে আমরা কি মনে করি যে অর্থনৈতিকভাবে যদি তুমি আরেকজনের উপর নির্ভরশীল হও, আমরা নারী স্বাধীনতার কথা যদি বলি, আমরা নারী স্বাধীনতা চাইবো, কিন্তু অর্থনৈতিকভাবে আরেকজনের উপর আমাকে হাত পেতে টাকা নিতে হবে, সেটা কিন্তু অর্থনৈতিক নির্ভরশীলতা হলো না। তাহলে কি করতে হবে, আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। ঠিক তেমনি একটি রাষ্ট্র যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তখনই সে স্বাধীনতার কথা ভাবতে পারে, অর্থনৈতিক স্বাধীনতার কথা। আর যদি পরনির্ভর হয়, তাহলে কিন্তু সে আশা করতে পারে না যে আমি ক্ষুদ্র রাষ্ট্র বা বৃহৎ রাষ্ট্র, যেটাই আমরা বৃহৎ রাষ্ট্র বা পরাশক্তি, কোনোটাই নিজেকে মনে করতে পারবে না।
অর্থনীতি, আমি বলেছি যে একটা বৃহৎ রাষ্ট্র বা পরাশক্তি হতে গেলে তাকে বিভিন্ন দিক থেকে তাকে উন্নত হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা হলো একটা রাষ্ট্রের উন্নয়নের অন্যতম একটা মাপকাঠি। যে একটা রাষ্ট্রটা এটা অর্থনৈতিকভাবে কোন শ্রেণীতে পড়ে, কোন মাপকাঠিতে পড়ে, এটা কিন্তু আমরা ওই দেশের জিডিপি দেখলেই আমরা বুঝতে পারি যে অর্থনৈতিকভাবে আমরা কোন অবস্থানে আছি। এরপরে দেখো দুর্বল সামরিক কৌশল। সামরিক কৌশল এখন আমি তোমাদেরকে বলি একটা কথা, মানে খুব মানে সাধারণ কথা, সেটা হলো আমি যদি জানি যে তুমি খুব শক্তিশালী একটা মানুষ, তোমার চারদিকে অনেক সাপোর্ট আছে, আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলার সময় ভাববো। আর যদি পাশাপাশি আরেকজনকে ভাবি যে না, ও তো খুব মানে সাধারণ, ওর তো কোনো সাপোর্ট নাই, ওকে একটা কথা বলার আগে আমরা ভাববো না। তাহলে সামরিক কৌশল ওকে এটা প্রয়োগ করুক আর নাই করুক, আমরা জানি যেসব রাষ্ট্রের সামরিক দিকে যারা শক্তিশালী, আমরা কিন্তু সেই রাষ্ট্রগুলোকে গুরুত্বের মধ্যে রাখি, রাষ্ট্রগুলোকে আমরা হেলাফেলা করি না। ঠিক তেমনি এটাও হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে দুর্বল সামরিক কৌশল ক্ষুদ্র রাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। যে সামরিক দিক থেকে যদি সবল হয় তাহলে কিন্তু ওই রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্রের পর্যায়ে পড়বে না। শক্তিশালী বহিরাষ্ট্রের হস্তক্ষেপ। এখন আমি যে কথাটা তোমাদেরকে আমি উদাহরণ হিসেবে বলি, যে তোমরা দুই ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু হঠাৎ করে কোনো কারণে সম্পর্কটা ডিটেরিয়েট করলো, খারাপ হয়ে গেল, তখন তোমাদের মধ্যে কি করবে, তৃতীয় পক্ষ একজন এসে হস্তক্ষেপ করবে, মামা খালা চাচা যাই হোক, এসে তোমাদেরকে মানে দূরত্বটাকে, যদি সে নেগেটিভ মাইন্ডেড হয়, আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি বোঝে এটা যে ঝগড়া হোক যাই হোক, ওরা দুজনের সমস্যা সমাধান করবে, এটা সর্বক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, বাবা মার ক্ষেত্রে, প্রত্যেকে সামনাসামনি বসে আমরা সমস্যা সমাধান করবো, কোনো তৃতীয় পক্ষ আমাদের সমস্যার মধ্যে আমরা ঢুকতে দিব না। এটা যদি তোমাদের কৌশল হয়, এটা যদি কোনো রাষ্ট্রের কৌশল হয়, তাহলে কোনো বহিরাষ্ট্র এখানে হস্তক্ষেপ করতে পারবে না। তো ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে কি হয়, যেহেতু দুর্বল রাষ্ট্র বিভিন্ন দিক থেকে বিভিন্ন শক্তিশালী বহিরাষ্ট্র এসে এই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন কারণে অকারণে হস্তক্ষেপ করে। কূটনীতির গুণগত মানের অভাব। আমরা জানি যে কূটনীতি কি, ডিপ্লোম্যাসি হলো বৈদেশিক নীতি, ফরেন পলিসির একটা পার্ট, যে নীতির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটবে, এবং এই নীতিটাই হবে একটু মানে কূটনীতি বলতে নেগেটিভ বোঝায়, কিন্তু বিষয়টা তা না, কৌশলটা একটু ভিন্ন হবে। যে কৌশলের মধ্যে দিয়ে মেইন উদ্দেশ্য থাকবে যে আমি আমার দেশকে যেখানে আছে সেখান থেকে এই নীতির মধ্য দিয়ে আমি সামনে এগিয়ে নিয়ে যাব, এটাই হলো কূটনীতির মূল উদ্দেশ্য। কিন্তু কূটনীতির গুণগত মানেরও এখানে অভাব থাকে। কারণ ক্ষুদ্র রাষ্ট্রে যখন তোমার মানে খাওয়া পড়া চিন্তা করতে হবে, সামরিক দুর্বলতা থাকবে, অর্থনৈতিক দুর্বলতা থাকবে, কূটনীতিতে অনেক পরের বিষয়, যে অন্য রাষ্ট্রের সঙ্গে আমি নিজের দেশের বিভিন্ন সমস্যা আগে মিট আপ করে এরপরে আমি অন্য রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন সম্পর্কে যাব। এরপরে সীমিত যুদ্ধ ক্ষমতা, যেটা বললাম যে মানে সামরিক কৌশল যদি আমার কম থাকে, আমার যদি মনে হয় যে না, কোনো রাষ্ট্র সহজে আমাকে আক্রমণ করলেও আমার কিচ্ছু করার থাকবে না, কারণ আমার সেই ধরনের অস্ত্রশস্ত্র শক্তি নেই, আমার যুদ্ধ ক্ষমতা খুব কম, সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব ক্ষুদ্র রাষ্ট্রের পর্যায়েই পড়ে যাচ্ছি। এই বৈশিষ্ট্যগুলি আমাদেরকে ক্ষুদ্র রাষ্ট্রের কথা মনে করিয়ে দিচ্ছে। দারিদ্রতার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানে পরনির্ভরশীলতা প্রায় কাছাকাছি। কারণ আমার খাওয়া পড়া চিন্তা করতে হলে তো একটা দেশ কি করবে, একটা দেশ যখন নিজের জনগণের খাওয়ার চিন্তা করতে হবে, তখন তো তার অন্য কোনো চিন্তা করার কিছু থাকবে না। ক্ষুদ্র রাষ্ট্রের দারিদ্র বা দরিদ্রতাও একটা কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য। দরিদ্রতা হবে হয় দারিদ্র নতুবা দরিদ্রতা, দারিদ্র অথবা দরিদ্রতা, তোমাদের যেটা ভালো লাগে যে শব্দটা সেটা ইউজ করো, এটা আমার ভুল হয়েছিল, হয় দারিদ্র না হয় দরিদ্রতা। তাহলে দেখো অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে যখন এই যে বেসিক নিডগুলি ফিল আপ হয় না, তখন কিন্তু বিভিন্ন ধরনের ক্রাইসিস অ্যারাইজ করে, এটা কিন্তু খুব খুব স্বাভাবিক। এখনো খুব ভালো থাকলে ক্রাইসিস অ্যারাইজ করে, যখন দেখবে সংসারের মধ্যে মানে পরিবারের সব কিছু ঠিকঠাক চলছে, একটা কি বলবো, একটা মেকি একটা ক্রাইসিস তৈরি করে অশান্তি শুরু হয়ে গেল, বিভিন্ন রকমের অশান্তি ঝুটঝামেলা শুরু হয়ে গেল। আবার কি হয়, যখন সত্যিকার অর্থে ক্রাইসিস থাকে, মনে করো
যে তুমি তোমার পরিবারের যে মুরব্বী খাওয়ার যোগান দিতে পারছে না, তখন কি দেখবে? যখন পেটের মধ্যে খাবার থাকবে না, বিভিন্ন ধরনের মেজাজ খিটখিটে হবে, নানা ধরনের অশান্তি বিরাজ করবে। তাহলে এই জিনিসগুলি, যে এই বৈশিষ্ট্যগুলি আমরা যদি আরেকটা বার আমরা দেখে আসি, তাহলে বুঝবো যে এই বৈশিষ্ট্যগুলির মধ্য দিয়ে আমরা একটা ক্ষুদ্র রাষ্ট্র কীরকম হতে পারে সেটা আমরা অনুমান করতে পারছি। তাহলে কি হচ্ছে? ক্ষুদ্র রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আরেকবার রিড আউট করছে, তোমরা একটু মিলিয়ে নাও। পরনির্ভরশীলতা, অনুন্নত অর্থনীতি, দুর্বল সামরিক কৌশল, শক্তিশালী বহিরাষ্ট্রের হস্তক্ষেপ, কূটনীতির গুণগত মানের অভাব, সীমিত যুদ্ধ ক্ষমতা, দারিদ্র্য, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। তো আজকে আমি যে বিষয়টা খুব সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করলাম, যে ক্ষুদ্র রাষ্ট্র বলতে আমরা কি বুঝি, এবং ক্ষুদ্র রাষ্ট্রকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ভাগটাই যে স্বতঃসিদ্ধ তা না, তোমরা কোথাও 3টাও পেতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই ভাগগুলিকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়েছি, এই প্রশ্নটা তোমরা পুরোটা রেডি করবে, এবং এই যে রাষ্ট্রের যে ভাগগুলি করেছি বিভিন্ন শক্তির মানদণ্ডের মাধ্যমে, এই প্রত্যেকটা ভাগের তোমরা মিনিমাম 3টা করে দেশের উদাহরণ টানবে, উদাহরণ লিখে নিজেরা প্র্যাকটিস করবে। আমি যখন ক্লাস শুরু হবে তখন আমার মনে থাকবে, আমি সব নোট ডাউন করে রাখছি। তাহলে তোমাদের এই বিষয়টা আমি আরেকবার তোমাদেরকে বলছি, যে টপিকগুলি তোমাদের পড়া হয়ে গেছে, এই টপিকগুলি কিন্তু আর রিপিট হবে না, এবং এগুলি খুবই সহজ। এবং এই টপিকগুলি পড়ার তোমরা কেন পড়বে? ভালোবেসে পড়বে, অবশ্যই পড়বে, নিজের তাগিদে পড়বে। কারণ এই জন্যই পড়বে যে এখানে তুমি একটা ভালো নাম্বার ক্যারি করবে, এটা তোমার শেষ শিক্ষাবর্ষ, পাশাপাশি তোমার চাকরির পরীক্ষার জন্য এই ধরনের প্রস্তুতি খুব বেশি দরকার হবে। এখন যদি তোমার ফাউন্ডেশনটা শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তুমি অনেকখানি এগিয়ে থাকবে। এই কথাগুলি একটু গুরুত্ব সহকারে শুনবে। যদি মনে করো ম্যাডামের কথা মেনে চললে তোমার উপকার হবে, তাহলে আশা রাখি তোমরা আমার কথাটা অবশ্যই মনে রাখবে, ধারণ করবে, বিশ্বাস করবে, এবং এটাকে কার্যকরী করবে। শুধু মনে থাকলেই হবে না, কার্যকরী করবে। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। এবং যে কথাটা বারবার বলি, যে সময় থেমে থাকবে না, খুব শীঘ্রই আমরা স্বাভাবিক জীবনে ফিরবো। সেই পর্যন্ত যে কয়দিন আমরা ঘরে আছি, ঘরে থাকো, নিরাপদে থাকো, পরিবারের সদস্যদের সময় দাও, বয়োজ্যেষ্ঠদের প্রতি তোমার কর্তব্য পালন করো, পাশাপাশি খুব মন দিয়ে পড়াশোনা করো। এই পড়াশোনাটা একাডেমিক পড়াশোনা, প্লাস তোমাদের ভবিষ্যতের জন্য তোমরা ইংরেজিটা ভালো করে পড়ো, ম্যাথটা পড়ো, একটু করে সময়টাকে ভাগ করে নাও। 24টা ঘন্টায় দিন রাত্রি খুব খুব চেষ্টা করো যে প্রপারলি সময়টাকে কাজে লাগানোর। যে সময় গেছে তো গেছে, যেটা এই মুহূর্ত থেকে তোমরা একটু মনোযোগী হয়ে যদি পড়াশোনা করো, সময়কে কাজে লাগাও, সময় তোমাদেরকে এটার অনেক অনেক গুণ করে তোমাদেরকে ফেরত দেবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সবার শুভকামনা করছি। ভালো থেকো, সুস্থ থেকো।